সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন। আসামিদের মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। তাপে পুড়ছে সারা দেশ, বিপর্যস্ত জনজীবন, বেশি ভোগান্তিতে খেটে খাওয়া মানুষেরা। সুনামগঞ্জে বেড়েছে পর্যটকদের সমাগম, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় করছেন অনেকে। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হবে আগামী রোববার। ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হলো। শুনানিতে দুই মামলার দুই আসামির মৃত্যুদণ্ডের আবেদন জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। কারাগার থেকে প্রিজন ভ্যানে করে এনে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আদালতের হাজতখানায় রাখা হয় প্রধান আসামি সোহেল রানাকে। পরে বেলা 11:30টার দিকে তাকে আদালতে হাজির করে পুলিশ। প্রায় একই সময়ে অপর আসামি স্বপ্না খাতুনকেও আদালতে হাজির করা হয়। জানা যায়, গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় স্বপ্না খাতুনকে আদালতে হাজির করতে বিলম্ব ঘটে। এরপরেই ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচার কাজ শুরু হয়। রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে দুপুর ১:৩০টার কিছু পর বিচারক জানান, আলোচিত এই মামলার রায় হবে ৭ জুন। সব মিলিয়ে নিম্ন আদালতে মাত্র ৪ কার্যদিবসের শুনানি ও ঘটনার ১৯ দিনের মাথায় রায় হতে যাচ্ছে রামিসা হত্যা ও ধর্ষণের। প্রসিকিউশনের পক্ষে টোটাল সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বা ঘটনার যে চেইন অফ ফ্যাক্টস নিরঙ্কুশভাবে এই মামলায় প্রসিকিউশনের পক্ষে আমরা উপস্থাপিত করেছি। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা, আসামিদের সর্বোচ্চ শাস্তির। আদালতের নিকট দুইজনেরই সিভিয়ার পানিশমেন্ট চেয়েছি আমরা, এবং আমরা আশা করি মাননীয় ট্রাইব্যুনাল আমাদের উপস্থাপিত সকল সাক্ষীর সাক্ষ্যের নিরিখে তার স্বীয় বিবেচনায় যথোপযুক্ত শাস্তিমূলক বা শাস্তি প্রদান করে ন্যায় বিচারের স্বার্থে দৃষ্টান্তমূলক রায় প্রদান করবেন। আমি বিজ্ঞ আদালতে বলেছি, তার সাক্ষ্য এবং রাষ্ট্রপক্ষের সাক্ষ্য আমাদের যুক্তিতর্ক অনুযায়ী বিজ্ঞ আদালত ন্যায় বিচারের জন্য প্রদান করেন। গত ১৯ মে ঢাকার পল্লবীর একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। নাটোরে ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত শরীফুল ইসলামকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার বিকেলে সদর উপজেলার মদনহাট গ্রামে ওই শিশুকে ফসলের মাঠ থেকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলেন একই গ্রামের শরীফুল। পরে রাস্তার পাশের একটি জমিতে নিয়ে গিয়ে সেখানে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালান। ঘটনার পর স্বজনরা প্রথমে এই শিশুটিকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন। পরে বুধবার রাতে শিশুটিকে ধর্ষণের বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত শরীফুলকে গণপিটুনি দেন। খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে। এই ঘটনার প্রতিবাদে অভিযুক্ত শরীফুলের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। যাচ্ছি পরের প্রসঙ্গে। তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। প্রখর রোদ আর গরম বাতাসে বাইরে বের হওয়া যেন কষ্টের। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। অবশ্য কয়েকদিনের মধ্যেই বৃষ্টির সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। সকাল থেকেই তীব্র রোদ, দিনের সঙ্গে সঙ্গে বাড়ছে গরমের তীব্রতাও। বাইরে বের হলেই যেন গরম বাতাস এসে লাগছে শরীরে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেতে চাইছেন না অনেকেই। তবে জীবন তো আর থেমে থাকে না। তীব্র গরমের মধ্যেও কাজ করতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। দিনমজুর, রিক্সা চালক সহ অনেকেই দিনের বেশিরভাগ সময় কাটান রোদের মধ্যে। ভালো হইতে আছে, দোকান রোদ আছে, গরম আছে, বেচা কিনা ভালো হয়, বৃষ্টি হলে কম হয়। আর এই গরম তাপমাত্রাটা বর্তমানে অনেক। একটু স্বস্তি পেতে কেউ পান করছেন ডাবের পানি, কেউ শরবত, আবার কেউ ছায়ায় বসে নিচ্ছেন বিশ্রাম। তবুও গরম যেন পিছু ছাড়ছে না। এই গরম পড়ছে, হাওয়া মিটে বেচায় এমন চাইছে গোসল করতে। গরম, প্রচুর গরম, বাসা টিকা যায় না। তারপর বাসার আবার কারেন্টের সমস্যা,
ফ্যানের বাতাস অতিরিক্ত গরম, এরপরে রুমের কারেন্ট নষ্ট হয়ে গেছে। ঢাকা সত্ত্বেও কোন জায়গায় আপনার সেও নাই, কোনো গাছপালা নাই, কিছু নাই। এর জন্য এই জায়গায় গাছপালা আছে, বেশি গাছপালা আছে। আপনি এই জায়গায় বেশি মানুষ আসে দেখেন, আপনি বিকেল টাইম হইলে অনেক মানুষ কিন্তু আসে, এই জায়গায় আসে। বাংলায় এখন জ্যৈষ্ঠ মাস চলছে, আর কিছুদিন পরই শুরু হবে বর্ষাকাল। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে এবছর বৃষ্টি কিছুটা কম হতে পারে, যার ফলে বাড়তে পারে গরমের তীব্রতাও। কয়েকদিনের মধ্যে দেশের তাপমাত্রা কিছুটা কমার সাথে সাথে কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তাপমাত্রা যেখানে 38 আছে সেখানে হয়তো 36 বা 37, 1 থেকে 2 ডিগ্রি কমে আসতে পারে আগামীকালকে। আর বৃষ্টিপাতের যেটা পরিমাণ যদি ধরি, পরিমাণ তেমন একটা বেশি না, হয়তো বা হালকা থেকে মাঝারির মধ্যেই থাকতে পারে, ভারী বর্ষণের সম্ভাবনা কম। 10 জুনের পর সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। উত্তরের জেলা নীলফামারীতে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবীরা। একই সঙ্গে গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সকাল হতেই তীব্র হয়ে উঠছে রোদের তাপ, দুপুর হতেই রাস্তাঘাট প্রায় ফাঁকা। অতিরিক্ত গরমে প্রয়োজন ছাড়া বাইরে বেরোচ্ছেন না অনেকেই, তবে এই সুযোগ সবাই পাচ্ছেন না। জীবিকার প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষগুলো সবচেয়ে বেশি কষ্টে রয়েছে। ঈদের পরে গত 2-3 দিন ধরে যে তাপমাত্রা, এতে জনগণের জীবন যাত্রা বা চলাফেরা খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। তো কয়েকদিন থেকে প্রচণ্ড রোদ তাপদাহের কারণে মানুষের জনজীবন খুবই বিপর্যস্ত, পশুপাখিরও অবস্থা খুবই খারাপ। দীর্ঘ সময় মাঠে কিংবা খোলা আকাশের নিচে থাকা কঠিন হয়ে পড়ছে খেটে খাওয়া মানুষদের জন্য। গরমে কাজের গতিও কমেছে। গরমে বিভিন্ন রোগের প্রভাব বেড়েছে। ডায়রিয়া, জ্বর, পানিশূন্যতা ও হিট স্ট্রোক রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে। এই অবস্থায় পর্যাপ্ত পানি পান, বিশুদ্ধ খাবার গ্রহণ এবং প্রয়োজন ছাড়া রোদে না যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। আজকে 3-4 দিন 5 দিন থেকে প্রচুর গরম যাচ্ছে। গরমের কারণে আমার মেয়েটাই যে অসুস্থ হয়ে যায়, মেডিকেল আসলাম, আসার পরে আমার মেয়েকে ভর্তি করলাম আজকে সহ 3 দিন থেকে। খুবই অতিরিক্ত গরমের কারণে বাচ্চাটা অসুস্থ হয়েছে, খুবই জ্বর, হাসপাতাল ওই জন্য নিয়ে আসছি। বাচ্চাটাকে ভর্তি করাইছি। অতিরিক্ত গরম আবহাওয়ার কারণে বাচ্চার জ্বর। গরমের কারণে ডায়রিয়ার ব্যাকটেরিয়াগুলি বা ডায়রিয়ার অনেক ভাইরাসের কারণে ডায়রিয়া হয়। গরম থেকে বাঁচার জন্য আপনাদেরকে অবশ্যই বাচ্চাদেরকে সেই যেখানে আলো বাতাসের প্রাচুর্যতা আছে সেই ঠান্ডা জায়গায় বাচ্চাদেরকে রাখতে হবে। দাবদাহে জনজীবন হাঁসফাঁস, তাই স্বস্তির বৃষ্টির প্রত্যাশায় দিন গুনছেন নীলফামারীর মানুষ। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। দিনাজপুরে জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হচ্ছেন না। প্রচণ্ড গরমে স্বস্তির খোঁজে মানুষ ভিড় করছেন ডাব ও আখের রসের দোকানে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। দিনাজপুরে গত কয়েকদিন ধরেই টানা তাপদাহে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। একটু স্বস্তির জন্য এমন ডাবের দোকান বা আখের রসের দোকানগুলোতে ভিড় করছে সাধারণ মানুষেরা। তার জন্য তো নয়, গরমের জন্য ডাবের দোকানে ভিড় মানুষের। এখন একটা করে ডাব মনে করেন যে 10 টাকা 20 টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে, কারণ প্রচুর পরিমাণ ডাব খাচ্ছে। ডাবের দামও অনেক একটু বেশি বাড়ে গেছে। স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত তাপমাত্রায় আমাদের অল্প রাস্তা বা অল্প দোকানপাট ঘোরার সময় দেখা যাচ্ছে অতিরিক্ত ঘাম ধরতেছে। এদিকে সাধারণ খেটে খাওয়া মানুষেরাও তাদের কর্ম করতে অনেকটাই ব্যাঘাত ঘটছে। সকালে কেউ অটো চালক বা রিক্সা চালকেরা এই গরমের মধ্যে তাদের কর্ম অনেকটাই কমে গিয়েছে বলে। কঠিন গরম ভাই, চলা যায় না ভাই, ভাড়া দিতেও নাই, বহুত কষ্টে চলতে হচ্ছে। এই গরমটা মনে করেন প্রায় 5-6 দিন ধরে রানিং চলতেছে। একটুকু আবহাওয়া ভালো দেখা যাচ্ছে না, যে ঠান্ডা আসতেছে বা বাতাস লাগতেছে। ঠান্ডা খাওয়ার জন্য কেউ কুশিয়ারের রস খাচ্ছে, কেউ দই খাচ্ছে, কেউ মালাই খাচ্ছে, কেউ ঠান্ডা খাচ্ছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আরো এই তাপদাহ বৃদ্ধি পেতে পারে বলেও আবহাওয়া অফিস জানিয়েছেন। সুলতান মাহমুদ, দীপ্ত টেলিভিশন, দিনাজপুর।
মেহেরপুরে ইজি বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 শিশু সহ 3 জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন একজন। দুপুরে মেহেরপুর কুষ্টিয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় অলিনগর এলাকায় একটি ট্রাকের সঙ্গে ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এদিকে পিরোজপুর সদর উপজেলার খলিশা খালি এলাকায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্রী নিহত এবং 4 জন আহত হয়েছেন। এছাড়া গাজীপুরে অটোরিকশার পেছনে বাসের ধাক্কায় অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি নোটিশ প্রত্যাহার সহ 6 দফা দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। দাবি আদায় হাসপাতাল পরিচালকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছে। দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকে কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি করা নোটিশটি অযৌক্তিক এবং চিকিৎসকদের স্বার্থ বিরোধী। দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য শুক্রবার রাত পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছে। কক্সবাজারের দরিয়ানগরে মাটি চাপায় 2 শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 1 শ্রমিক। দুপুরে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, লাকি এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে চট্টগ্রামের বাঁশখালীর বেশ কয়েকজন শ্রমিক স্থানীয় ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ব্রিজ নির্মাণে মাটি কাটার কাজ করছিলেন। এ সময় হঠাৎ মাটির নিচে চাপা পড়েন 3 জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক 2 শ্রমিককে মৃত ঘোষণা করেন। পুশইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে পঞ্চগড় সীমান্তে নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে নীলফামারী ব্যাটালিয়ন 56 বিজিবি। ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে অতিরিক্ত টহল, রাতের বেলায় সার্চ লাইট ও নাইট ভিশন গগলসের মাধ্যমে নজরদারি এবং সীমান্তবর্তী এলাকায় মাইকিং করে জনসচেতনতা কার্যক্রম চালানো হচ্ছে। বুধবার রাতে বিজিবি নেতৃত্বে স্থানীয় জনগণকে নিয়ে সীমান্তবর্তী এলাকায় যৌথ টহল পরিচালনা করা হয়। ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে 2 পক্ষের সংঘর্ষে 50 জন আহত হয়েছে। পুলিশ জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের ইউপি সদস্য কপিল উদ্দিন ও সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে সকালে উভয় পক্ষের লোকজন দেশে অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় উভয় পক্ষের অন্তত 50 জন। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাইবান্ধার শাকহাটায় বজ্রপাতে মা ছেলের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যার পর উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মান্দুরা গ্রামের বাসিন্দা শৈলেন চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রানী এবং তার ছেলে সোহাগ চন্দ্র দাস। স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যার দিকে বৃষ্টির আগে খড়ের পাতা তুলতে কল্পনা রানী তার ছেলে সোহাগকে নিয়ে বাড়ির বাইরে যান। এই সময় বজ্রপাতে দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তাদের মৃত্যু হয়। সুনামগঞ্জে বেড়েছে পর্যটকদের সমাগম। হাওর আর পাহাড়ের মনোমুগ্ধকর সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ভিড় করছেন পর্যটকরা। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের জন্য পরিচিত সুনামগঞ্জ। পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানিতে টইটুম্বুর হয়ে উঠেছে নদী আর হাওর, যা দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। শহরে থাকি তো এরকম নেচারের কাছে আসা হয় না, তো এই জন্যই আসা। তো এই চেঞ্জ অফ পেসটা খুব ভালো লাগছে। খুবই সুন্দর লাগতেছে। সুন্দর পাহাড় বেয়ে নদী বয়ে গেছে, নীলাভ জলরাশি দেখে আমাদের খুব ভালো লাগছে। আসলে পরিবেশটা অসাধারণ, খুবই ভালো লাগছে। চারদিকে অনেক সবুজ, প্রত্যেকটা জায়গার অনেক আলাদা আলাদা সৌন্দর্য আছে। খুবই একটা স্বর্গীয় পরিবেশ অনুভূতি আমার মধ্যে কাজ করছে। মনে হচ্ছে পেশাগত কর্মক্লান্তি ভুলে আমি আবার নতুন করে মানসিক শক্তি পাচ্ছি যে আমি ফিরে যেয়ে আরো বেশি উদ্যমী মানুষ হব।
এরই মধ্যে জমে উঠতে শুরু করেছে হাউসবোট ব্যবসাও। পর্যটকদের জন্য বাড়ানো হয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা। এখন হচ্ছে হাওরে আসার সেরা সময়, আর হাওরে হচ্ছে এখন পর্যাপ্ত পানি এসেছে, আর নীলাদ্রির হচ্ছে যে বৃষ্টির পরে যে সৌন্দর্য রূপটা দেখা যায় ওইটা খুব সুন্দর করে ফুটে উঠেছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে জেলা পুলিশ। বিভিন্ন স্পটে বাড়ানো হয়েছে নজরদারি ও টহল কার্যক্রম। আমাদের সুনামগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে আমরা তাদের নিরাপত্তার জন্য আমাদের পুলিশ সবসময় টহল থাকবে। বিশেষ করে আমরা চেকপোস্ট এবং থানাগুলোতে আমরা তাদের নিরাপত্তা যাতে নির্বিঘ্নে তারা চলাফেরা করতে পারে এজন্য আমাদের পুলিশ নিয়োজিত আছে। স্থানীয়দের আশা, পর্যটকদের এই আগমন জেলার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। এবারে গ্লো অ্যান্ড লাভলিস অফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2026। নারী সাফ চ্যাম্পিয়নশিপ কভার করতে ভারতের গোয়ায় রয়েছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হাসিব, শনিবারই তো হ্যাট্রিক শিরোপার মিশনে বাংলার মেয়েরা মাঠে নামছে, সেক্ষেত্রে আজকের দিনটি তাদের কেমন কাটলো? আজ তো খেলা ছিল না, তাদের সেরা পারফরমেন্স দিতে অনুশীলন এবং প্রস্তুতি কেমন দেখছেন? আজকে সারাদিনই বাংলাদেশ দল হোটেলে সময় কাটিয়েছে এবং হোটেলের ঠিক পেছনে যেই বিচটি রয়েছে সমুদ্র সৈকত, সেখানে আসলে তারা বেশ কিছুটা সময় কাটিয়েছে বাংলাদেশের নারী ফুটবল দল। শিউলি আজিমের মৃত্যুর পরে দলের মধ্যে যে একটা মন খারাপ ভাব ছিল গতকালকে ম্যাচ জয়ের পরে, আসলে সেটা কিছুটা হলেও স্বাভাবিক হয়েছেন শিউলি আজিম, তেমনটাই আসলে আমরা জানতে পেরেছি। এবং অনেকটা স্বাভাবিকভাবেই আসলে বাংলাদেশের টিম আজকে রিকভারি সেশন পার করেছে এবং টিম মিটিং বেশ অনেকক্ষণ ধরেই হচ্ছে। প্রত্যেকটা খেলোয়াড়ের সাথে কোচ এবং টিম ম্যানেজমেন্ট যারা আছেন তারা প্রত্যেকে কথা বলছেন, যেহেতু ভারতের বিপক্ষে ম্যাচ, শিরোপা নির্ধারণী ম্যাচ এবং তৃতীয় শিরোপা জয়ের হাতছানি, সব মিলে আসলে যে একটা মোমেন্ট যে খুব দলকে খুব নির্ভর রাখার চেষ্টা, প্রত্যেকটা প্লেয়ারের সাথে কথা বলা। যেহেতু ভারতের সাথে গ্রুপ পর্বে ম্যাচ ছিল বাংলাদেশ, সেই ম্যাচ বাংলাদেশ 3-0 করে হেরেছে, সেই ম্যাচে করা ভুলগুলো যেন পুনরাবৃত্তি না হয়। একই সাথে হচ্ছে মালদ্বীপের বিপক্ষে জয় পেলেও কিংবা হচ্ছে ওইদিকে গতকালকে ম্যাচে নেপালের সঙ্গে যে ভুলগুলো টুকটাক হয়েছে সেগুলো কীভাবে রিকভারি করা যায় সেগুলো নিয়ে আসলে কথা হচ্ছে, ডিসকাশন হচ্ছে, মিটিং হচ্ছে। প্রত্যেকটা প্লেয়ারের সাথে কোচ কথা বলছে, টিম ম্যানেজমেন্ট কথা বলছে। সব মিলে আসলে টিম আজকে রিকভারি সেশনে আছে। তারপরও সহকারী কোচ আবুল হাসানের সাথে কথা হয়েছে, তিনি আসলে দলের যে প্রস্তুতি সেটা নিয়ে কথা বলছে। কালকে বাংলাদেশ দলের অনুশীলন আছে, সেইটা হবে সন্ধ্যা এখানকার সময় সকাল 7:30টায়, অর্থাৎ বাংলাদেশ সময় সকাল 8টায়। তো তখন আসলে এই বিষয় নিয়ে গিয়ে মাঠে পুরোপুরিভাবে কাজ করবে বাংলাদেশ দল। দোলা হাসিব, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে রাতে আইভরি কোস্টের প্রতিপক্ষ ফ্রান্স। রাত 1:10 শুরু হবে ম্যাচটি। সাম্প্রতিক সময়ে নিজেদের শেষ 5 ম্যাচের 4টিতে জিতেছে আইভরি কোস্ট, তবে ফ্রান্সের সাথে পরিসংখ্যান পক্ষে নেই তাদের। গত আসরের রানার্স আপ ফ্রান্সের সঙ্গে 3 ম্যাচের একটিতেও জিততে পারেনি আইভরি কোস্ট। বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচগুলো ভালো করতে চায় ফ্রান্স। আরেক প্রীতি ম্যাচে রাত 1টায় স্পেনের প্রতিপক্ষ ইরাক। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় 7 জুন। আসামিদের মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। তাপে পুড়ছে সারা দেশ, বিপর্যস্ত জনজীবন, বেশি ভোগান্তিতে খেটে খাওয়া মানুষেরা। সুনামগঞ্জে বেড়েছে পর্যটকদের সমাগম, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় করছেন অনেকে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।